আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন মিস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী যশোর বোর্ড 2022 সালের কোয়েশ্চেনটি সলভ করবো ইনশাআল্লাহ। ওকে, দেন আমরা কোয়েশ্চেন সলভে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না দ্রুত সাবস্ক্রাইব করে নিবা এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ফার্স্ট ওয়ান, আমাদের যে কোয়েশ্চেনটা রয়েছে এটা হচ্ছে 2 ও 4 নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাও। দেখেন এখানে জাবেদা দিতে বলেছে, তবে আমানতকারীর বইতে এটা ইন্ডিকেট করে দেওয়া আছে। যদি কখনো ইন্ডিকেট করে দেওয়াও না থাকে, অনলি জাবেদা দিতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তবুও একজন আমানতকারীর বইতে কিন্তু জাবেদা দাখিলা দিব। তার মানে আপনি অ্যাজ এ ডিপোজিটর হিসাবে জাবেদাটা পেশ করবেন। ওকে, কারণ আমরা ব্যাংক স্টেটমেন্টে জাবেদা দিব না, ব্যাংকের পার্সপেক্টিভ থেকে জাবেদা দিব না। আর ব্যাংকের স্টেটমেন্ট পার্সপেক্টিভ থেকে জাবেদা তখনই দিব যখন প্রশ্নপত্রে স্পেসিফিকভাবে বলা থাকবে যে ব্যাংকের পার্সপেক্টিভ থেকে বা ব্যাংকের বইতে জাবেদা দাখিলা দাও। ওকে, আদারওয়াইজ আমরা সবসময় কিন্তু আমানতকারী অ্যাজ এ ডিপোজিটর হিসাবে আমানতকারীর পার্সপেক্টিভ থেকে জাবেদাগুলো দিব। সো এখানে আমাদেরকে বলেছে 2 ও 4 নং দফার লেনদেনগুলোর জন্য আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও। তাহলে 2 নং দফা কি আছে? বলা হচ্ছে প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 7,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে আমার একজন প্রাপ্য হিসাব অর্থাৎ আমার একজন দেনাদার আমার কাছে সরাসরি এসে হ্যান্ড ক্যাশ না দিয়ে উনি কি করেছেন, আমার অ্যাকাউন্টসে টাকাগুলা ডিপোজিট করে দিয়েছেন। তাহলে দেখেন আমার প্রাপ্য হিসাব বা দেনাদার যদি আমার ব্যাংকে 7,000 টাকা ডিপোজিট করে দেয়, তাহলে আমার ব্যাংকের রক্ষিত অর্থের পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক জমার পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে ব্যাংক আমাদের জন্য কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে 2 নাম্বার জাবেদা আমাদের জন্য কি হবে? ব্যাংক হিসাব ডেবিট 7,000 টাকা। এখন এই 7,000 টাকা ডিপোজিট করেছেন কে? এই 7,000 টাকা ডিপোজিট করেছে প্রাপ্য হিসাব দেনাদার। তাহলে যে দেনাদারের কাছে আমি টাকা পেতাম সেই দেনাদার আমার জন্য হচ্ছে সম্পদ। এখন আমার দেনাদার যখন আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, নগদে হোক ব্যাংক ট্রান্সফারে হোক ব্যাংকে জমার মাধ্যমে দিয়ে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমার দেনাদার কি হয়েছে? কমে গেছে। তাহলে দেনাদার আমার জন্য সম্পদ ছিল, সম্পদ কমে গেলে কি হবে? ক্রেডিট হবে। তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট 7,000 টাকা। ওকে, দেন 4 নাম্বার দাখিলা। 4 নাম্বার বলছে ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। দেখেন আমার ব্যাংক আমার পক্ষ হয়ে 5,000 টাকা আদায় করেছে। কার কাছ থেকে? প্রাপ্য বিল, অর্থাৎ যে বিলের অর্থ ভবিষ্যতে আমার পাওয়ার কথা ছিল ওরকম একটা বিলের অর্থ ব্যাংক আমার পক্ষ হয়ে আদায় করেছে। তাহলে দেখেন ব্যাংক যদি আমার পক্ষ হয়ে প্রাপ্য বিলের অর্থ আদায় করে, তাহলে ব্যাংকে আমার রক্ষিত জমার পরিমাণ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংকে রক্ষিত জমাকৃত অর্থ যদি বৃদ্ধি পায়, তাহলে আমার ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক জমা ব্যাংকের রক্ষিত অর্থ আমার জন্য কি সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। সো আমরা লিখতে পারি 4 নাম্বার ব্যাংক হিসাব ডেবিট 5,000 টাকা। এখন ব্যাংক এই 5,000 টাকা কার কাছ থেকে আদায় করেছে? বলা হচ্ছে ব্যাংক প্রাপ্য বিল আদায় করেছে। দেখেন প্রাপ্য বিল হচ্ছে আমার জন্য সম্পদ। এখন এই প্রাপ্য বিল যদি ব্যাংক আদায় করে নেয়, তাহলে ওই প্রাপ্য বিলের অর্থ কি আমি আর কখনো পাবো না? তাহলে আমার প্রাপ্য বিল পরিশোধিত হয়ে গেছে, পরিশোধ করে দিয়েছে আমাকে। ওকে, তাহলে প্রাপ্য বিল আমার জন্য সম্পদ ছিল, তাহলে সম্পদ কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে প্রাপ্য বিল হিসাব কি হবে? ক্রেডিট হবে। তাহলে প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 5,000 টাকা। ওকে, ডান। আমরা প্রথম প্রশ্নের আনসার দিয়ে ফেললাম। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখেন, বলতে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে এইরূপ এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে এমন কিছু স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্টগুলো শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লিখিত হয়েছে। ওকে, অর্থাৎ নগদান বইতে লেখা হয়নি, জাস্ট কোথায় লেখা হয়েছে? ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে, ব্যাংক স্টেটমেন্টে লেখা হয়েছে। এরূপ লেনদেনের পরিমাণ বের করতে বলছে, সমষ্টিটা আমাদেরকে বের করতে বলেছে। সো আমরা সমষ্টিটা একটু বের করি। তাহলে আমরা আলাদা একটা পেজ নিলাম।
আমরা একটা ঘর করব, যেটা হচ্ছে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে বিবরণ টাকা, তাহলে এখানে আমরা কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করব? সেই লেনদেনগুলাই লিপিবদ্ধ করব যেগুলা ব্যাংক আমার পক্ষ হয়ে লিখেছে, কিন্তু আমার বইতে অর্থাৎ নগদান বইতে আমি লিখি নাই। এক কথায় ব্যাংক যেগুলো লিখেছে জাস্ট ওগুলো সমষ্টিগুলো আমরা বের করব। ফার্স্ট ওয়ান, প্রথম লেনদেন যেটা দিয়ে আছে এখানে হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। দেখেন এটা উদ্বৃত্ত দিয়ে আছে, সো এই উদ্বৃত্তের কোনো কাজ এখন নেই। আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব দেন ওই উদ্বৃত্তি নিয়ে তখন কাজ করব। 2 নম্বর, প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 7,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। দেখেন নগদান বইতে লেখা হয়নি, তাহলে লেখা হয়েছে কোন বইতে? ব্যাংকের বইতে। তাহলে প্রাপ্য হিসাবের কাছ থেকে যদি আমার ব্যাংক আমার পক্ষ হয়ে 7,000 টাকা আদায় করে, তাহলে এই কথাটা আমি জানি না, আদায় করেছে ব্যাংক। তাহলে ব্যাংক এটা আমার পক্ষ হয়ে লেনদেনটা তার বইতে কি করেছে? লিপিবদ্ধ করেছে। তাহলে এই লেনদেনটা আমরা লিখব। তাহলে 2 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায় 7,000 টাকা। দেন এরপরের ট্রানজ্যাকশনটা কি বলেছে? এরপরে বলেছে 7,500 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি। দেখেন 3 নাম্বার, 7,500 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তার মানে আমি আমার পাওনাদারকে আমার চেক বই নিয়ে সে আমার কাছে 7,500 টাকা পাইতো, সেই জন্য আমি তাকে হ্যান্ড ক্যাশ না দিয়ে চেকের মাধ্যমে পে করতেছি। আমি চেকে সিগনেচার করে চেকটা তাকে দিয়ে দিলাম, এটাকে বলা চেক ইস্যু। তাহলে আমি আমার পাওনাদারকে যখন চেকটা ইস্যু করতেছি তখন তো অবভিয়াসলি আমার কাছে যে আমানতকারীর কাছে আমার কাছে যে নগদান বইটা ছিল আমি ওই বইতে লিখেছি, কিন্তু যেটা এখনও ব্যাংকে উপস্থাপন হয়নি। তার মানে ওই ব্যক্তি এখনও টাকাটা কালেক্ট করার জন্য ব্যাংকের কাউন্টারে যায়নি। তাহলে ব্যাংকের সাথে এখন যেহেতু টাকাটা কালেক্ট করে নেয়, ব্যাংকের কাছে যায় নাই, তাহলে ব্যাংক এর লেনদেনটা যেহেতু পরিশোধ করে নেয়, সেহেতু ব্যাংক তার বইতে লিপিবদ্ধ করে নেয়। তাহলে এটা আসবে না। আমাদেরকে বলছে ব্যাংক বিবরণীতে যেগুলো লেখা হয়েছে সেগুলো লিখতে, ওকে? তাহলে এটা আসবে না। 4 নাম্বার, ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। দেখেন নগদান বইতে লেখা হয়নি, তাহলে লেখা হয়েছে কোন বইতে? ব্যাংক বিবরণীতে, ওকে? তাহলে ব্যাংক আমার পক্ষ হয়ে 5,000 টাকার একটা প্রাপ্য বিল আদায় করেছে, তাহলে আমি তো জানি না, তার মানে আমি নগদান বইতে লিখি নাই। তাহলে ব্যাংক যেহেতু কালেক্ট করেছে, ব্যাংক আমার পক্ষ হয়ে ব্যাংকের বইতে লিপিবদ্ধ করেছে, ওকে? তাহলে এটা আসবে কি আসবে না? আসবে। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 5,000 টাকা। দেন এরপরের ট্রানজ্যাকশন কি বলেছে? 5 নাম্বার বলেছে 6,500 টাকার চেক জমা দেওয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি। তার মানে কোনো একজন দানাদারের কাছে আমি 6,500 টাকা পেতাম এবং দেনাদার আমাকে হ্যান্ড ক্যাশ না দিয়ে একটা চেক দিয়েছে, এবং এই চেকটা আদায় করার জন্য আমি কাকে দিয়েছি? আমার ব্যাংকে দিয়েছি। এখন আমি যখন চেকটা ব্যাংকে দিচ্ছি কালেক্ট করার জন্য, তো আমি জানি ব্যাংক কালেক্ট করলে আমার অ্যাকাউন্টের সাথে ডিপোজিট করে দিবে। তাহলে আমি আমার বইতে লিখেছি নগদান বইতে, কিন্তু ব্যাংকে দেওয়ার পরও ব্যাংক এখনও ওই পাওনাদারের যার কাছে আমি টাকা পাইতাম দেনাদার, ওর অ্যাকাউন্টস থেকে এখনও এটা কালেক্ট করতে পারে নাই। আচ্ছা, ব্যাংক যদি কালেক্ট করতে না পারে, ব্যাংক লেনদেনটাকে লিপিবদ্ধ করেছে? না, আমার অ্যাকাউন্টের সাথে প্লাস মাইনাস করে নেই, ওকে? তাহলে এটা আসবে না। দেন 6 নাম্বার, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 350। আচ্ছা, ব্যাংক আমাকে সারা বছর ব্যাপী কি দিয়েছে? সার্ভিস দিয়েছে। এই জন্য ব্যাংক আমার অ্যাকাউন্টসের উপর 350 টাকা চার্জ ধার্য করেছে। এই চার্জ যে ধার্য করেছে, তাহলে এটাকে আমি জানি না। ব্যাংক কী করবে? ওটু আমার অ্যাকাউন্টস থেকে 350 টাকা কেটে নিয়ে নেবে। তাহলে ব্যাংক অবভিয়াসলি লিপিবদ্ধ করেছে। তাহলে আমরা লিখতে পারি, এটা হচ্ছে 6 নাম্বার, ব্যাংক কর্তৃক চার্জ ধার্য 350।
দেন এরপর কি বলেছে দেখেন, বলে যে মঞ্জুরিকৃত সুদ 400 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক আমার জমাকৃত অর্থের উপর আমাকে 400 টাকা সুদ প্রদান করেছে। তাহলে ব্যাংক চার্জ ধার্য করলে যেভাবে আমাকে বলে নাই, ঠিক সেমভাবে সুদ প্রদান করলে, মঞ্জুর করলে এটাও আমাকে বলবে না। তাহলে সেক্ষেত্রে ব্যাংক কী করবে, আমার অ্যাকাউন্টের সাথে গিয়ে 400 টাকা প্লাস করে দিয়েছে। তাহলে এটা তো আমি জানি না, সেই জন্য নগদান বইতে লিখি নাই। তাহলে কে লিখেছে? ব্যাংক লিখেছে এটা। ওকে, তাহলে এটাও আসবে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 400 টাকা। দেখেন আর কোনো ট্রানজ্যাকশন আছে কিনা, দেখেন 6-এর উপরে আর কোনো ট্রানজ্যাকশন নাই, সো আর কিছু হবে না, এগুলো প্লাস করে দিলেই হবে। তাহলে কত আসে? 7 5 12, 12,750, 12,750 টাকা। সো আমরা এই আনসারটা দিয়ে ফেলেছি। দেন নেক্সট কোয়েশ্চেনের আনসার দিব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে? বলা হচ্ছে 31 ডিসেম্বর 2021 তারিখে উপরিক্ত লেনদেনগুলো নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে আমাদেরকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলেছেন। সো আমরা একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী এই পাতাটাকে আমরা দুই ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে যোগ, আরেকটা হচ্ছে বিয়োগ। ওকে, দেন আমরা এখানে আমরা একটু লিখি, হচ্ছে বিবরণ টাকা টাকা। ওকে, তাহলে দেখা যাক আমরা কোন বই নিয়ে কাজ শুরু করি। 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সোনালী ব্রাদার্সের হিসাব বই থেকে নির্মুক্ত তথ্যগুলি নেওয়া হয়েছে। 5 বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা। তাহলে 5 বই মোতাবেক আমাকে ব্যাংক জমার উদ্বৃত্তটা দিয়ে আছে, 5 বই বা ব্যাংক বিবরণী। ওকে, তাহলে 5 বই মোতাবেক ব্যাংক জমা, 5 বই মোতাবেক ব্যাংক জমা 30,000 টাকা। সো আমরা 30,000 টাকা ব্যালেন্সে বসালাম। ওকে, দেন এরপর কি বলেছে দেখেন, এখন দেখেন একজ্যাক্ট বিশিষ্ট আমরা যদি কি করতে যাই, ব্যাংক সমন্বয় বিবরণী করতে যাই, আপনাদেরকে অলরেডি ইতিমধ্যে একটা টেকনিক আমি শিখিয়েছি। ওকে, তাহলে আমাদের কাছে দুইটা বই, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই। দেখেন এই অঙ্কে কিন্তু আমরা পাস বই নিয়ে কাজ শুরু করেছি। সো আমি যাকে নিয়ে কাজ শুরু করলাম তাকে হাইলাইট করলাম, সে কার দিকে খেয়াল রাখবে, নগদান বইয়ের দিকে খেয়াল রাখবে বা নগদান বইকে অনুসরণ করবে। এখন নগদান বই যদি কোনো একটা ট্রানজ্যাকশনকে প্লাস করে, পাস বইও প্লাস করবে। কোনো একটা ট্রানজ্যাকশনকে যদি মাইনাস করে নগদান বই, তাহলে পাস বইও মাইনাস করবে। ওকে, যেহেতু পাস বই নগদান বইকে ফলো করতেছে। ওকে, যদি কোনো ট্রানজ্যাকশনকে নগদান বই প্লাস বা মাইনাস কোনো কিছু না করে, সেক্ষেত্রে পাস বই যদি উক্ত ট্রানজ্যাকশনকে আগে প্লাস করে থাকে তাহলে এখন মাইনাস করবে, আগে যদি মাইনাস করে থাকে তাহলে এখন প্লাস করে থাকবে। ওকে, ছোট্ট এই টেকনিকটা যদি আমরা অবলম্বন করি তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী অত্যন্ত সহজ। ওকে, দেন আমরা প্রথম ট্রানজ্যাকশনটা পড়ি। বলা হচ্ছে প্রাপ্য হিসাব কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 7,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমার একজন দেনাদার সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে 7,000 টাকা ডিপোজিট করেছে, বলা হচ্ছে যেটা নগদান বইতে লেখা হয়নি, কারণ আমি তো জানিই না সেই ডিপোজিট করেছে, তাহলে আমি লিখি নাই। তাহলে এখন জমা দিয়েছে কার কাছে? ব্যাংকের কাছে। তাহলে ব্যাংক যখন জমাটা আমার পক্ষ হয়ে আমার দেনাদারের কাছ থেকে 7,000 টাকা কালেক্ট করেছে, তাহলে আমার অ্যাকাউন্টের সাথে ব্যাংক কী করেছে? প্লাস করে দিয়েছে, কারণ আমার অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দিয়েছে। তাহলে আমার অ্যাকাউন্ট হচ্ছে কোনটা? পাস বই, পাস বই হচ্ছে ব্যাংকের। তাহলে ব্যাংক কী করেছে? এই পাস বইয়ের সাথে 7,000 টাকা প্লাস করেছে, বলা যায় যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে আমি নগদান বই এটা জানি না, সেই জন্য আমি প্লাসও করি নাই, মাইনাসও করি নাই। ওকে, তাহলে আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? দেখেন আমরা কাজ শুরু করছি পাস বই নিয়ে, কার দিকে খেয়াল রাখবো? নগদান বই দিকে। এখন নগদান বই এই ট্রানজ্যাকশনটাকে প্লাস মাইনাস কোনো কিছু করেছে না, কিন্তু আমরা পাস বই আগে কি করেছি? প্লাস করেছি। তাহলে এখন কি করব? মাইনাস করব। ওকে, তাহলে আমরা এখন মাইনাস করি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায়।
7,000 টাকা। দেন একটা ট্রানজাকশন আমরা লিখলাম। দেন 3 নাম্বার বলা হচ্ছে 7,500 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে এখনো উপস্থাপন হয়নি। দেখেন আমি আমার কোনো একজন পাওনাদারকে হ্যান্ড ক্যাশ না দিয়ে একটা চেক নিয়ে চেকে 7,500 টাকা লিখে সিগনেচার করে তাকে দিয়ে দিয়েছি, এটা নাম হচ্ছে চেক ইস্যু করা। এখন আমি আমার পাওনাদারকে যখন এভাবে একটা চেক দিচ্ছি তখন চিন্তা করেন আমি আমানতকারী আমার বইতে এই লেনদেনটা লিপিবদ্ধ করছি নাকি করি নাই? অবভিয়াসলি করছি। তাহলে আমার বই কোনটা? নগদান বই। তাহলে এখন আমি যে আমার পাওনাদারকে একটা কি দিচ্ছি, চেক দিচ্ছি, তাহলে আমার বইতে আমি কি করব, কারণ ওই চেকের টাকাটা নিয়ে চেকটা নিয়ে কোথায় যাবে? আমার ব্যাংকে যাবে। তাহলে ব্যাংক থেকে যদি টাকা নিয়ে ফেলে তাহলে আমার ব্যাংকে কমবে। সেই জন্য আমি যখন তাকে চেকটা দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট থেকে আমি কত টাকা, 7,500 টাকা মাইনাস করে দিয়েছি। ওকে, এখন বলা হচ্ছে যা এখনো ব্যাংকে উপস্থাপন হয়নি, তার মানে যাকে চেকটা দিয়েছি সে চেকটা কালেক্ট করার জন্য এখনো ব্যাংকের ধারস্থ হয়নি, ব্যাংকের ক্যাশ কাউন্টারে যায়নি, তাহলে ব্যাংক পরিশোধ করে নেই। তাহলে ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে প্লাস মাইনাস কোনো কিছু করবে না, তাহলে ব্যাংক এই ট্রানজ্যাকশনটাকে প্লাস মাইনাস কোনো কিছু করে নাই। তাহলে আমরা কোন বই নিয়ে কাজ শুরু করছি? পাস বই। কার দিকে খেয়াল রাখবে? নগদান বইয়ের দিকে। নগদান বই লেনদেনটাকে কি করেছে? মাইনাস করেছে। তাহলে আমরা এখন কি করব? মাইনাস করব, কারণ যাকে ফলো করতেছি সে যা করবে আমরা তাই করব। ওকে, তাহলে সে মাইনাস করেছে, আমরাও মাইনাস করব। তাহলে ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি 7,500 টাকা। ওকে ফাইন, আমরা লেনদেনটা লিখে ফেললাম। দেন এরপরের কোয়েশ্চেন কি দেখেন, 4 নাম্বার বলছে ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক আমার পক্ষ হয়ে আমার একটা প্রাপ্য বিল 5,000 টাকা সে আদায় করেছে। আচ্ছা, ব্যাংক যদি আমার পক্ষ হয়ে 5,000 টাকার একটা বিল আদায় করে তাহলে আমার ব্যাংকে এটা লিখে নেই, লিখছে। তাহলে প্রাপ্য বিল আমার পক্ষ হয়ে আদায় করছে, কারণ আমার প্রকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে কি করবে? প্লাস করেছে। তাহলে কে করেছে? ব্যাংক। কত টাকা প্লাস করেছে? 5,000 টাকা। ওকে ডেন। এরপর কি বলা হচ্ছে যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে নগদান বই, এই যে লেনদেনটা হয়েছে আমি নিজেই তো জানি না, সো আমি আমার বইতে লিখি নাই, তার মানে প্লাস মাইনাস কোনো কিছু করি নাই। ওকে, তাহলে বলেন তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? পাস বই। তাহলে কার দিকে খেয়াল রাখবে? নগদান বইয়ের দিকে। এখন নগদান বই কি প্লাস মাইনাস কোনো কিছু করেছে লেনদেনটাকে? না। তাহলে আগে আমরা কি করেছি? প্লাস করেছি। তাহলে এখন কি করব? মাইনাস করব। ওকে, তাহলে লিখতে পারি আমরা ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, প্রাপ্য বিল আদায় কত টাকা? 5,000 টাকা। ওকে, ট্রানজ্যাকশনটা আমরা কিন্তু লিখে ফেললাম। দেন এরপরে আমাদের নেক্সট ট্রানজ্যাকশনটা কি আমরা একটু দেখি। বলা হচ্ছে 6,500 টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তাহলে দেখেন আমি 6,500 টাকার একটা চেক আমার দেনদারের কাছ থেকে পেয়েছি এবং এটা কালেক্ট করার দায়িত্ব দিয়েছি কাকে? আমার ব্যাংকে। এখন আমার ব্যাংক কি করেছে? আচ্ছা এটা বলেন, আমি যখন চেকটা আদায়ের জন্য আমার ব্যাংকে দিচ্ছি তাহলে আমি জানি চেকটা যদি আদায় করে ব্যাংক তো আর আমাকে কল দিয়ে বলবে না, তাহলে কি করবে? ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে 6,500 টাকা প্লাস করে দিবে। এখন আমি যখন চেকটা দিচ্ছি আমানতকারী, তাহলে আমি আমার বইতে লিপিবদ্ধ করেছি, তাহলে আমার বই কোনটা? নগদান বই। তাহলে নগদান বইতে আমি কি করেছিলাম? প্লাস 6,500 টাকা করেছি। এখন কি বলা হচ্ছে? বলা হচ্ছে যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে আমার ব্যাংক এখনো ওই দেনাদারের অ্যাকাউন্টস থেকে টাকাটা কোনো কালেক্ট করতে পারে নাই। আচ্ছা, ব্যাংক যদি কালেক্ট করতে না পারে আমার অ্যাকাউন্টের সাথে কি প্লাস মাইনাস কিছু করবে? না, করবে না। তাহলে ব্যাংক প্লাস মাইনাস কোনো কিছু করে নেই। তাহলে বলেন তো আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? পাস বই। তাহলে কোন বইয়ের দিকে খেয়াল রাখবে? নগদান বইয়ের দিকে। তাহলে নগদান বই লেনদেনটাকে কি করেছে? প্লাস করেছে। তাহলে আমরা কি করব? প্লাস করব, যেহেতু আমরা কাকে ফলো করতেছি? নগদান বইকে। ওকে, নগদান বই যা করবো আমরা তা করব। নগদান বই যেহেতু প্লাস করেছে আগে, তাহলে আমরাও কি করব? প্লাস করব। তাহলে আমরা লিখতে পারি আদায়ের জন্য জমাকৃত চেক, জমাকৃত চেক 6,500 টাকা। ওকে ডান। দেন নেক্সট এরপর বলা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 350 টাকা, মঞ্জুরকৃত সুদ 400 টাকা নগদান বইতে লেখা হয়নি।
তাহলে দেখেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 350 টাকা। তাহলে ব্যাংক যে সারা বছর ব্যাপী আমাকে একটা সার্ভিস দিয়েছে, ওই সার্ভিসের জন্য 350 টাকা চার্জ ধার্য করেছে। আচ্ছা, ব্যাংক যদি আমার উপর চার্জ ধার্য করে এই কথাটাকে আমাকে কল দিয়ে বলবে ভাই আপনার অ্যাকাউন্টসের উপর চার্জ আসছে একটু দিয়ে যান, বলবে না। ব্যাংক কী করবে, ওঠো আমার অ্যাকাউন্ট থেকে 350 টাকা কেটে নেবে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা কেটে নিয়েছে? 350। তাহলে কোন বইতে লিখবে? পাস বইতে। ওকে, এখন বলো যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তার মানে নগদান বই কেমনে লিখবে আমি নিজেও জানি না, সে আমার উপর চার্জ ধার্য করছে। ওকে, সেই জন্য আমি আমার বইতে প্লাস মাইনাস কোনো কিছু করি নাই। তাহলে দেখেন তো কোন বই নিয়ে কাজ শুরু করেছি? পাস বই। কোন বই দিকে খেয়াল রাখবে? নগদান বই দিকে। তাহলে নগদান বই উক্ত ট্রানজাকশনটা প্লাস মাইনাস কোনো কিছু করেছে না, তাহলে আমরা আগে কী করেছি? মাইনাস করেছি। তাহলে এখন কি করব? প্লাস করব। সো লিখতে পারি ব্যাংক কর্তৃক চার্জ ধার্য, ব্যাংক কর্তৃক চার্জ ধার্য 350 টাকা। ওকে, ডান। এরপরে আমরা এটার সাথে অ্যাটাচ কিন্তু আরেকটা কি আছে? ট্রানজ্যাকশন আছে। এটা কি? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে 400 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক আমার জমাকৃত অর্থের উপর আমাকে 400 টাকা সুদ দিয়েছে। তাহলে এই সুদ যে দিয়েছে, তাহলে এটা আমার অ্যাকাউন্ট, আমাকে তো কল করে বলবে না, এটা আমার অ্যাকাউন্টের সাথে কি করে দিয়েছে? প্লাস করে দিয়েছে। তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টের সাথে 400 টাকা প্লাস করে দিল। ঠিক আছে, ব্যাংকের বই কোনটা? পাস বই। পাস বই লিখলাম আমরা 400 টাকা প্লাস। বলা হতো যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক যে আমাকে সুদ দিয়েছে এটা তো আমি জানিই না। তাহলে আমি জানি না সেহেতু আমি আমানতকারীর বইতে প্লাস মাইনাস করতে পারবো না, বা আমি করিও নাই। ঠিক আছে, তাহলে আমরা কোন বই নিয়ে কাজ শুরু করেছি? পাস বই। কার দিকে খেয়াল রাখবে? নগদান বই দিকে। তাহলে নগদান বই লেনদেনটাকে কি করেছে? প্লাস মাইনাস কোনো কিছু করে নাই। তাহলে আমরা কি করেছি? প্লাস করেছি। তাহলে এখন কি করব? মাইনাস করব। ওকে, তাহলে এখানে লিখতে পারি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর 400 টাকা। দেখেন আর কোনো ট্রানজ্যাকশন কিন্তু নাই, শেষ, আমাদের কাজ করা শেষ, অঙ্ক করা। ওকে, তাহলে আমরা এখন কি করব? যোগ বিয়োগ করলে আমাদের আনসার বের হয়ে যাবে। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্লাজার আইটেম, প্লাজার আইটেমগুলো আগে যোগ করি। তাহলে এখানে হচ্ছে 6850, 6850। ওকে, তাহলে দেখেন 6500, 6850, তাহলে 30,000 সাথে 6850 যোগ করলে 36,850। ওকে, এখন এগুলো হচ্ছে মাইনাস ফিগার। তাহলে মাইনাস ফিগারগুলো কত দেখি? 7, 14,500, 19,500, 19,900। তাহলে 19,900, 19,900। ওকে, তাহলে এগুলো হচ্ছে মাইনাস ফিগার। তাহলে আমরা 36,850 থেকে 19,900 বাদ দিব। ওকে, তাহলে যদি বাদ দিই তাহলে আমাদের আসে কত দেখি? তাহলে 36,850 মাইনাস 19,900, 16,950, 16,950, 16,000 কত? 950। এখন যে ব্যালেন্সটা বের হয়েছে এটা কার ব্যালেন্স? মনে রাখবেন আমরা যে বই নিয়ে কাজ শুরু করেছি ঠিক তার বিপরীত ব্যালেন্স, তার বিপরীত বইয়ের ব্যালেন্স। এখন তার বিপরীত বই কি? নগদান বই। তাহলে আমরা লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা। ঠিক আছে, দ্যাটস ইট। খুব সহজ, কিন্তু জাস্ট আমরা একটু টেকনিকটা ভালো করে ফলো করব। যদি এটা দিয়ে আমরা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি, দেখবেন খুব সহজে কিন্তু আপনি আনসার করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।